So dear friends and students, all of you who are watching this video, আসসালামু আলাইকুম। গ্রিন টাচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিক খান আপনাদের সাথে আছি। যেমনটি আপনাদের কথা দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং গ ইউনিট ভিত্তিক জিকে সম্পূর্ণ কোর্সটি আপনাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সেই ধারাবাহিকতায় আজকে আমার এই ভিডিওর শুরুতে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে গ্রিন টাচ অ্যাডমিশন কেয়ার নামে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ পোস্ট করে থাকি। সেই পোস্টগুলি আপনারা হতে পারে আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে চান্স পাওয়ার কারণ। সো আপনারা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপটির, আপনারা এখনই জয়েন করে নিন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে আমি বলি আজকের ভিডিওটা কাদের জন্য। যারা কিনা আপনারা অনেক পড়াশোনা করতেছেন, জিকে মনে রাখতে পারতেছেন না, তাদের জন্য। যারা একটু আমার মতো একটু অলস টাইপের, ঠিক আছে, তারা হচ্ছে আজকের এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনার আর এক্সট্রা পড়তে হবে না। তো জিকে কোর্সটি যদি আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখেন, ফার্দার আর আপনাকে কষ্ট করে জিকে পড়তে হবে না এবং কি মনে রাখতে হবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তো গাইজ, ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি, আমরা প্রতি সপ্তাহে গুগল মিটের মাধ্যমে আপনাদের জন্য ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করে রাখি। সেই ফ্রি ক্লাসগুলি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ এবং ঘ ইউনিটের জন্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। যারা আপনারা ফ্রি ক্লাসগুলি করতে, গুগল মিটের মাধ্যমে ফ্রি ক্লাসগুলি করতে আগ্রহী, ঠিক আছে, এখানে আমাদের অলরেডি ফ্রি ক্লাস হয়ে গেছে অনেকগুলো। এই ফ্রি ক্লাসগুলি শিডিউল হচ্ছে, আমরা অলরেডি এগুলি ক্লাস নিয়ে নিয়েছি। তো আপনি ফ্রি ক্লাসগুলি কীভাবে করবেন? ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে হচ্ছে আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন। এখানে আমি লিখে দিয়েছি, দেখেন যে এই লিঙ্কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ইনবক্সে আপনি যে ইউনিটে ক্লাস করতে চাচ্ছেন সেই ইউনিটের নাম ও আপনার নিজের নাম ও জেলার নাম লিখে পাঠাবেন, তাহলে আমি আপনাকে সেই গ্রুপে অ্যাড দিয়ে দেব। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা স্ক্রিনে। আপনারা আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সংবিধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং ঘ ইউনিটে সংবিধান নিয়ে একটা প্রশ্ন বরাবরই দেখা যায়, এই জন্য আমরা সংবিধান নিয়ে আজকের ক্লাসটি আয়োজন করেছি। আমরা আজকে সংবিধানের বেসিক তথ্য জানব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সংবিধান দুই প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান, ঠিক আছে। এরপর আমরা দেখতেছি বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান, অর্থাৎ আমাদের দেশে যে সংবিধানটা আছে সেই সংবিধানটা হচ্ছে লিখিত আকারে আছে, অর্থাৎ লিখিত সংবিধান, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় আছে। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, এটা আপনারা সবাই জানেন, তারপরও আমি দিয়ে দিছি, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। এর পরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি কি? এককেন্দ্রিক। আসতে পারে যে বাংলাদেশের সরকার পদ্ধতি কি, তখন কিন্তু অপশনে থাকবে এককেন্দ্রিক, তখন আপনাকে এককেন্দ্রিক দেখাতে হবে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে এই সংবিধান। তাহলে সংবিধান কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। এরপর হচ্ছে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে শাসন বিভাগ। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে শাসন বিভাগ, ঠিক আছে। দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, আর সংবিধান কি প্রণয়ন করা হচ্ছে এই শাসন বিভাগ। এরপর আমরা দেখি যে বাংলাদেশের সংবিধানের মোট 11টি ভাগ আছে। তো বাংলাদেশের সংবিধানে মোট কয়টি ভাগ আছে, এই প্রশ্নটা অনেকবার আসছে। এই জন্য এই প্রশ্নটা আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকেও কিন্তু 11টি ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমরা এইভাবে পড়তে পারি যে 11টা ভাগে ভাগ করা হয়েছিল, এই জন্য কি আমাদের সংবিধানও 11টি ভাগ রয়েছে। আশা করি আপনারা ভুলবেন না, পারবেন। সংবিধানের অনুচ্ছেদ রয়েছে 153টি, ঠিক আছে। সংবিধানের অনুচ্ছেদ কয়টি রয়েছে? 153টি। তো এই প্রশ্নটা আমরা কীভাবে মনে রাখতে পারি? আপনারা মনে রাখবেন যে অনুচ্ছেদ সবসময় বেশি থাকে, ঠিক আছে, বেশি থাকে, এবং কি 153 মনে করেন বেজোড় একটা সংখ্যা, ঠিক আছে, যেখানে হচ্ছে দেখেন সবগুলা বেজোড় সংখ্যা 1 3 5 1 5 3, ঠিক আছে। সংবিধানের অনুচ্ছেদ আছে হচ্ছে 153টি। তারপর হচ্ছে সংবিধানের তফসিল আছে হচ্ছে 4টি। সংবিধানের তফসিল আছে হচ্ছে 4টি।
তো এটা কীভাবে মনে রাখতে পারেন, এখন তফসিলরে মনে করতেন আমরা অনেকেই কিন্তু টাকা পয়সা ক্যারি করি, বা গ্রামে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে কি তফসিল মানে তপিল। তপিল মনে করেন একটা পকেট, ঠিক আছে, তফসিল পকেটে কয়টা, এক হালি ডিম আছে মনে করেন, ঠিক আছে, তফসিল এটা হচ্ছে এক হালি পরিমাণ হচ্ছে 4টি। সুতরাং সংবিধানের মোট তফসিল আছে হচ্ছে কয়টি, 4টি। এরপর দেখেন সংবিধানের মূলনীতি, সংবিধানের মূলনীতিও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কি আমরা 4টি, সংবিধানের তফসিলও 4টি। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা সংবিধানের রূপকার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। সংবিধানের রূপকার হচ্ছে ডক্টর কামাল হোসেন। এরপর হচ্ছে সংবিধান রচনা কমিটির সদস্য 34 জন, অর্থাৎ এই যে আমি এখানে মার্কিং করে দিই, সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন হচ্ছে এই 34 জন। আমি আবার মার্ক করতেছি, মার্কটা উঠে গেছে। তো এই যে সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন হচ্ছে 34 জন, এবং প্রধান ছিলেন হচ্ছে আমাদের এই ডক্টর কামাল হোসেন, ঠিক আছে। এরপর আমরা দেখেন এই যে একটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে কি সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলের সদস্য হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, ঠিক আছে। মনে করেন এটা আমরা কিভাবে মনে রাখি, বিরোধী দলের মানুষ যেহেতু, কিভাবে মনে রাখি আমরা, সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। তো এটা আমরা মনে রাখার জন্য ভাবতে পারি যে যেহেতু উনি বিরোধী দলের ছিল, এই জন্য কি সে একা ছিল, যেহেতু এই জন্য সে গুপ্ত অবস্থায় ছিল, সেনগুপ্ত, ঠিক আছে। ইভেন তার কি তাকে নেওয়া হয়েছে হচ্ছে তার সুর অনেক ভালো, সে ভালো গান গাইতে পারে, সাপোজ আর কি, আমরা মনে রাখার জন্য বলতেছি। সুর ভালো ছিল, কণ্ঠ ভালো ছিল, এই জন্য কি তাকে সংসদের একমাত্র তখন কি বিরোধী দলীয় সদস্য ছিল একমাত্র, ইনি হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। আশা করি ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে। একমাত্র মহিলা সদস্য, এটা কিন্তু আপনাদের জন্য কমন, সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু। তো বেগম রাজিয়া বানু এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, একমাত্র মহিলা, ঠিক আছে। দেখেন মহিলারা কিন্তু নর্মালি যে কোনো বিষয়ে সহজে কি রাজি হয় না, কিন্তু উনি কিন্তু রাজি হয়ে গেছে, এই দেখেন কি রাজি, ঠিক আছে, উনি কিন্তু রাজি, ঠিক আছে। একমাত্র সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু। মনে রাখবেন যে সংবিধান রচনা কমিটিতে যে মহিলাটা ছিল সে রাজি ছিল, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি, বাংলাদেশের সংবিধান তৈরি করা হয় ভারত ও ব্রিটেনের সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধান তৈরি করা হয় ভারত ও ব্রিটেনের সংবিধানের আলোকে। এরপরে দেখেন বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদ উত্থাপন করে ডক্টর কামাল হোসেন। তিনি যেহেতু সংবিধানের রূপকার, এই জন্য তিনি কি বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উপস্থাপন করে। এরপরে দেখেন আমরা এখানে দিয়েছি হচ্ছে সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 1972 সালের 12 অক্টোবর। 1972 সালের 12 অক্টোবর, এটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা আপনারা ঢাবির খ এবং ঘ ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য। এখন কিন্তু এই প্রশ্নটা আসে যে সংবিধানের সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় কত সালে, সেটা হচ্ছে 1972 সালের 12 অক্টোবর। 1972 সালের 12 অক্টোবর, ঠিক আছে। এরপরে হচ্ছে সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। একটা জিনিস লক্ষ্য করেন যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর, ঠিক আছে। এই 4 নভেম্বরে কিন্তু যখন গৃহীত হয়, আমাদের সংবিধানটা যখন গৃহীত হয়, এই 4 নভেম্বরে কিন্তু আমাদের এই জাতীয় সংবিধান দিবস, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এই যে আমি তার নিচে কিন্তু আমি লিখে দিছি যে সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। ইভেন আমি টিক মার্ক দিয়ে এখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এই প্রত্যেকটি প্রশ্নই আমাদের এই যে আমি পিডিএফ আকারে আপনাদের স্লাইড বানিয়ে আমি পড়াচ্ছি, তো এই পিডিএফগুলি আপনারা আমাদের গ্রিন টাচ অ্যাডমিশন কেয়ার নামে যে ফেসবুক গ্রুপটা আছে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই পিডিএফগুলি পেয়ে যাবেন। ইভেন ওখানে আমরা প্রতি উইকে ফ্রি এক্সামের ব্যবস্থা রাখছি, আপনারা চাইলে সেখানে এক্সামও দিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে দেখি সংবিধান কার্যকর করা হয় হচ্ছে 16 ডিসেম্বর 1972।
16 ডিসেম্বর 1972 থেকে হচ্ছে আমাদের এই সংবিধান কি করা হয়, কার্যকর করা হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখি আমাদের সংবিধান সম্পর্কে কি তথ্য আছে, যে হস্তলিখিত সংবিধানের অঙ্গ সজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন কিন্তু আমাদের এই সংবিধানের হস্তলিখিত সংবিধানের অঙ্গ সজ্জা করেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এই প্রশ্নটা আপনার, যেহেতু আমি টিকমার্ক দিয়ে দিয়েছি সেহেতু আপনারা বুঝতে পারছেন এটা ইম্পর্টেন্ট, ইভেন আমি হাইলাইটও করে দিয়েছি। দেখেন, লিখিত সংবিধান নেই, এটা হচ্ছে ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব। তাহলে কয়টা দেশে নাই? সেটা হচ্ছে আমাদের এই ব্রিটেনে কি লিখিত সংবিধান নেই, নিউজিল্যান্ডের লিখিত সংবিধান নেই, স্পেনের লিখিত সংবিধান নেই, সৌদি আরবের লিখিত সংবিধান নেই। ঠিক আছে, এরপর দেখেন এখানে আমি দিচ্ছি আরেকটা তথ্য, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কার? আমাদের পাশের দেশ ভারত। ভারতের কিন্তু সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় সংবিধান। আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে হচ্ছে ছোট সংবিধান। এরপরে আসেন বাংলাদেশের আইন অনুযায়ী, আমি মার্কিং করে দিচ্ছি, বাংলাদেশের আইন অনুযায়ী 14 বছরের নিচের শিশুদেরকে শ্রমের নিয়োগ করা যাবে না। সুতরাং আমরা কিন্তু এখানে এটা আমরা জানলাম যে 14 বছর বয়সের নিচের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না। অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী আমাদের যেসব আমরা যখন দেখতে পাই যে হোটেলের মেসিয়ার বা ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায়, আসলে কিন্তু আমাদের দেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এটা কিন্তু অবৈধ। ঠিক আছে, এরপরে আমরা দেখি সংবিধানের সংশোধন। সংবিধানের সংশোধন থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তো দেখি বাংলাদেশের আমাদের যে সংবিধান, এটা মোট সংশোধন হয়েছে হচ্ছে 16 বার। মোট সংবিধান সংশোধন হয়েছে 16 বার। এখন আমরা দেখি বাংলাদেশের, আমি মার্ক করে দিচ্ছি, বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাদ পড়ে হচ্ছে 1978 সালে। কত সালে? 1978 সালে। অর্থাৎ 1971 সালে স্বাধীন হয়, অর্থাৎ 1972 সালে আমরা সংবিধান প্রণয়ন করি আমাদের। তারপর হচ্ছে 1978 সালে, অর্থাৎ প্রায় কত বছর পর, 6 বছর পর হচ্ছে আমাদের এই সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাদ পড়ে। এরপরে দেখেন বাংলাদেশের সংবিধানের আবার সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা সংযোজন হয় 2011 সালে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 1998 সালে হচ্ছে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কথাটা বাদ পড়ে, এবং কি 2011 সালে কি সেটা আবার সংযোজন করা হয়। এরপরে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি বাঙালির বদলে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় হচ্ছে কত সালে? 1976 সালে। 1976 সালে বাঙালির বদলে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় 1976 সালে। এই যে এটা যেহেতু হাইলাইট করছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কি একটা কমন প্রশ্ন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম গৃহীত হয় হচ্ছে 1977 সালে। 1977 সালে হচ্ছে আমাদের সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম সেটা গৃহীত হয়। এরপরে হচ্ছে আমাদের প্রশ্নটা, ইনডেমনিটি বিল বা অধ্যাদেশ জারি হয় 1975 সালে। 1975 সালে কিন্তু আমাদের অধ্যাদেশ জারি করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আবার সেই ইনডেমনিটি বিল বা অধ্যাদেশ বাতিল করা হয় হচ্ছে তারপর হচ্ছে কি 1996 সালে। 1996 সালে এটা আবার কি বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার, মার্ক করে দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস হয় 1996 সালে। যেহেতু 96 সালে আমরা দেখতে পারলাম যে এখানে অধ্যাদেশ বাতিল করা হয়, আর এই 96 সালেই কিন্তু আমাদের কি হয়, এই তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে জরুরি অবস্থা জারির সংবিধান করা হচ্ছে দ্বিতীয় সংশোধনীতে। জরুরি অবস্থা জারি বিধান, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংশোধনীতে সংশোধন করা হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম করা হচ্ছে অষ্টম সংশোধনীতে। ইসলামকে রাষ্ট্রধর্ম করা হচ্ছে অষ্টম সংশোধনীতে। ঠিক আছে, তো এটা মনে রাখার জন্য আমি আপনাদের আরেকটা কিভাবে ইসলামকে
মানে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয় সেটা হচ্ছে আমি অ্যাজ এ মুসলিম, ঠিক আছে, আমি ক্লাস 8 থেকে হচ্ছে সর্বপ্রথম তাবলিগ করি, ঠিক আছে। সুতরাং সে তখন থেকে কিন্তু ধর্মকে একটু একটু বোঝার চেষ্টা করি, তখন কিন্তু আমি নামাজ পড়ি। তো এই জন্য হচ্ছে আপনারা যদি এই জিনিসটা মনে রাখেন যে আপনার অনেক ভাইয়া সপ্তম মানে ক্লাস 8-এ থাকতে হচ্ছে ইসলামের দিকে একটু বেশি অ্যাটাচড হয়ে যায়, তখন কিন্তু আপনার মনে থাকবে যে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হচ্ছে 8ম সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয় 12তম সংশোধনী। এখানে একটু ভুল আসছে, এখানে হচ্ছে 12তম সংশোধনী হবে, আমি একটু ঠিক করে দিই। 12তম সংশোধনীতে। আচ্ছা, এরপর আমরা দেখি সংবিধান সংশোধনের জন্য 2/3 ভোটের প্রয়োজন। কয় তৃতীয়াংশ? 2/3 ভোটের প্রয়োজন। এরপর আমরা চলে আসছি যে সংশোধনীর সাল, বিষয়বস্তু। আমরা এখন স্পেসিফিকভাবে ভিন্নভাবে জানবো প্রথম সংশোধনী থেকে একদম 16 সংশোধনী পর্যন্ত কি কি সংশোধন হয়েছে এবং কত সালে। আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে প্রথম সংশোধনী আছে। প্রথম সংশোধনী কত সালে হয়? 1973 সালে। 1973 সাল হচ্ছে আমাদের এই প্রথম সংশোধনী। এরপর আমরা দেখি দ্বিতীয় সংশোধনীতে, আমরা দেখি দ্বিতীয় সংশোধনীতে কি আছে। জরুরি অবস্থা। এই দেখেন দ্বিতীয় সংশোধনীতে আছে। দ্বিতীয় সংশোধনী কি হয়েছে? 1973 সালে, অর্থাৎ 1973 সালে কি দ্বিতীয় সংশোধনী হয়। এবং কি এটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা কি আমাদের দ্বিতীয় সংশোধনীতে। এরপর আমরা তৃতীয় সংশোধনীতে চলে আসি যে তৃতীয় সংশোধনী হয়েছে কত সালে? 1974 সালে। এটার বিষয়বস্তু ছিল হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি 3 বিঘা করিডোরের বিনিময়ে ভারতের কাছে বেড়ুবাড়ি হস্তান্তর। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে 3 বিঘা করিডোরের বিনিময়ে ভারতের কাছে বেড়ুবাড়ি হস্তান্তর সংশোধনীটি কততম, ঠিক আছে, বা বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী তে এই ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তির কথা উল্লেখ আছে। তখন কিন্তু আমাদের এই তৃতীয় সংশোধনী, এই উত্তরটা হবে কি আমাদের এই তৃতীয় সংশোধনী। আচ্ছা, এরপর আমরা দেখি চতুর্থ সংশোধনীতে কি বলছে, কি সংশোধন হয়েছে। যে এই দেখেন চতুর্থ সংশোধনীতে হচ্ছে 1975 সালে হচ্ছে চতুর্থ সংশোধনী হয়। আর এর বিষয়বস্তু হচ্ছে বাকশাল থেকে সংসদীয় শাসন পদ্ধতির বদলে রাষ্ট্রপতি শাসিত শাসন এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তনে একদলীয় রাজনীতি, ঠিক আছে। অর্থাৎ 1974 সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল হচ্ছে বাকশাল, যেটা হচ্ছে সংসদীয় শাসন পদ্ধতির বদলে রাষ্ট্রপতি শাসিত শাসন এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি। এরপর পঞ্চম সংশোধনী দেখি আমরা। পঞ্চম সংশোধনীতে কি করা হয়েছে? পঞ্চম সংশোধনী করা হয় হচ্ছে 1979 সালে। 1979 সালে হচ্ছে আমাদের এই পঞ্চম সংশোধনী করা হয় এবং এর বিষয়বস্তু ছিল তৎকালীন অবৈধ সামরিক সরকারের কাজে বৈধতা দান। তৎকালীন অবৈধ সামরিক সরকারের কাজে বৈধতা দান, এটা ছিল হচ্ছে সংবিধানের কততম সংশোধনী? পঞ্চম সংশোধনী। এরপর আমরা দেখি ষষ্ঠ সংশোধনী। তো আমাদের এই ষষ্ঠ সংশোধনী হচ্ছে 1981 সালে এই সংশোধন করা হয়। আর এর বিষয়বস্তু ছিল হচ্ছে, মার্ক করে দিই, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হওয়ার কারণে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবে না, ঠিক আছে। প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবে না, এটা ছিল আমাদের ষষ্ঠ সংশোধনী। এরপর সপ্তম সংশোধনী আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম সংশোধনী হচ্ছে 1986 সালে
সংশোধন করা হয়, ঠিক আছে। এরপর অষ্টম সংশোধনী হচ্ছে আমাদের 1988 সালে, ঠিক আছে। অষ্টম 88 দেখেন মিল আছে কিন্তু এই এখানে দুইটা আর এটা ওয়ার্ড, ঠিক আছে, 1988 সালে। আর এটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম। আরেকটা বিষয়বস্তু হচ্ছে এই অষ্টম সংশোধনী হচ্ছে ঢাকার বাইরে 6টি জেলা হাইকোর্ট স্থায়ী, ঠিক আছে। ঢাকার বাইরে 6টি জেলা হাইকোর্ট স্থায়ী হয় হচ্ছে এই আমাদের অষ্টম সংশোধনী। এরপর নবম সংশোধনী দেখি আমরা। নবম সংশোধনী হচ্ছে 1969 সালে নবম সংশোধনী করা হয়। এরপর দশম সংশোধনী হচ্ছে 1990 সালে। 1990 সালে হচ্ছে আমাদের এই দশম সংশোধনী। এরপর হচ্ছে একাদশ সংশোধনী হচ্ছে 1991 সালে। একাদশ সংশোধনী হচ্ছে 1991 সালে। এই দেখেন এখানে কিন্তু একাদশ মিল আছে, এখানে একাদশ এক দিয়া আর 91 মানে এক, আগেও এক পরেও এক, ঠিক আছে। এরপর এখানে দ্বাদশ সংশোধনী, এইটাও 91 সালে। দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন, ঠিক আছে, সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন। আচ্ছা, এরপর আমরা দেখি কি আছে ত্রয়োদশ সংশোধনী। এটা হচ্ছে 1996 সালে। এই ত্রয়োদশ সংশোধনী আপনার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কত সালে? 1976 সালে। আর মূল বিষয়বস্তু ছিল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তন করা হয় 1976 সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, তো এটা খুব ইম্পর্টেন্ট। এরপর চতুর্থদশ সংশোধনী, এটা হচ্ছে 2004 সালে। চতুর্থদশ সংশোধনী করা হয় হচ্ছে 2004 সালে। এরপর পঞ্চদশ সংশোধনী, ঠিক আছে। পঞ্চদশ সংশোধনী দেখি কি আছে যে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, ঠিক আছে। তত্ত্বাবধায়ক সরকার যে আমাদের 13তম সংশোধনীতে আমাদের কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করা হয়? 1913 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়। আর এটা বিলোপ করা হয় হচ্ছে আপনার 2011 সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এরপরে আমরা চলে আসলাম যে আমাদের এই ষোড়শ সংশোধনীতে। ষোড়শ সংশোধনী 2014 সালে। ষোড়শ সংশোধনী করা হয় হচ্ছে 2014 সালে। এরপর আমরা দেখি যে গুরুত্বপূর্ণ ধারাসমূহের ভিতর কি আছে দেখেন, এখানে আমি মার্ক করে দিয়েছি। দুইয়ের খ তে আছে হচ্ছে রাষ্ট্রধর্ম। আপনার প্রশ্ন কিন্তু আছে যে রাষ্ট্রধর্ম কত ধারায় আছে। 2 এর খ ধারায় এই রাষ্ট্রধর্ম কি রাষ্ট্রধর্মের কথা আছে। এরপর 3 রাষ্ট্রভাষার কথা আছে 3 নং ধারায়। রাষ্ট্রভাষার কথা আছে কয় নং ধারায়? 3 নং ধারায়। এরপর 6 নং ধারায় কি বাংলাদেশি নাগরিকত্ব। 6 নং ধারায় হচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব। এরপর 10 নং ধারায় আমরা কি আছে দেখি। 10 নং ধারায় আছে হচ্ছে জাতীয় জীবনে মহিলাদের সমান অংশগ্রহণ। 10 নং ধারায় আছে জাতীয় জীবনে মহিলাদের সমান অংশগ্রহণ। এরপর 11তম ধারায় আছে কি দেখেন, 11তম ধারায় আছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র মানবাধিকার আছে হচ্ছে 11তম আপনার কি ধারায়। এরপর হচ্ছে 12তম ধারায় কি বলা আছে যে ধর্মনিরপেক্ষতা আরেকটা বিলুপ্ত হচ্ছে 1992 সালে। আচ্ছা, এরপরে আমরা দেখি 17তম ধারায় কি আছে, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হচ্ছে 17তম ধারায়। এরপর 22তম ধারাটা দেখতেছি আমি হাইলাইট করে দিয়েছি। এর মানে হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। এটা হচ্ছে কততম ধারায়? এটা হচ্ছে 22তম ধারায় আলোচনা করা হয়েছে। এরপর 23-এর কতে হচ্ছে আলোচনা করা হয়েছে আদিবাসী উপজাতি সংক্রান্ত ধারা, সেটা হচ্ছে 23-এর ক, ঠিক আছে। এরপর আমরা দেখি 27-এ হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য। দেখতে পাচ্ছেন যে আমি এখানে হাইলাইট করে দিয়েছি। হাইলাইট করার মানে হচ্ছে বিষয়গুলি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 27তম ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য, ঠিক আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান, ঠিক আছে। এরপর 28 খ, এটাও কিন্তু আপনাদের জন্য খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 28-এর খতে কি বলা হয়েছে, নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার হচ্ছে 28-এর 2,
28-এর 2 নং ধারায় বলা হয়েছে এই নারী পুরুষের সমান অধিকারের কথা। 39-1 এই ধারায় বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। 39-2 এর কতে বলা হয়েছে কি দেখেন, আমি মার্কটা করে দিই। 39-2 এর কতে বলা হয়েছে বাক স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা। এরপরে আমরা দেখি 39-এর খতে বলা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাদের জন্য এটা হাইলাইট করা হয়নি, আপনারা এখন নিয়ে নেন। সেটা হচ্ছে 39-এর খতে 2 খতে বলা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। সংবাদপত্রের স্বাধীনতা সংবিধানের কততম ধারায় আছে? এটা হচ্ছে 39-2 খতে। এরপর হচ্ছে 77তম ধারায় কি বলা হয়েছে? ন্যায়পাল নিয়োগ হচ্ছে 77তম ধারায়। এরপরে 41 কতে বলা হয়েছে কি জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। যে কততম ধারা? 41 ক ধারায় বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা। এরপর আমরা দেখি যে এখানে আমি কিছু আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগবে হচ্ছে 35 বছর। এরপর আমি দিছি হচ্ছে আমার এটা চলে গেছে এবার। এরপর সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগবে হচ্ছে আমাদের 25 বছর। তাহলে আমরা দেখতে পারলাম যে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগবে হচ্ছে 35 বছর এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাগবে হচ্ছে আরো 10 বছর কম 25 বছর। এরপর আমরা দেখি যে সংবিধান অনুযায়ী সদস্য ও স্পিকার হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25। ঠিক আছে, সংবিধান অনুযায়ী সংসদ সদস্য ও স্পিকার হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25। এরপর হচ্ছে দেখেন আমি এখানে লিখছি যে এক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন 2 বার বা 2 মেয়াদে রাষ্ট্রপতি হতে পারেন। এরপর দেখেন রাষ্ট্রপতি পদত্যাগ করেন কার কাছে, মানে কে কার কাছে পদত্যাগ করেন, এই প্রশ্নটা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। তো ঠিক আছে, এখানে আমি দিচ্ছি রাষ্ট্রপতি পদত্যাগ করেন হচ্ছে স্পিকারের কাছে, আর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন হচ্ছে রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগ করেন? রাষ্ট্রপতির কাছে। এগুলি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন আপনারা। এরপর হচ্ছে জাতীয় সংসদে আইনসভার প্রধান বা সভাপতি হচ্ছে কি স্পিকার। জাতীয় সংসদে বা আইনসভার প্রধান বা জাতীয় সংসদের সভাপতি বা আইনসভার প্রধান যাই বলেন সেটা হচ্ছে কি আমাদের কি এই স্পিকার হচ্ছে আমাদের এই জাতীয় সংসদের প্রধান। এরপর দেখেন সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছে রাষ্ট্রপতি। সর্বোচ্চ মর্যাদার অধিকারীকে রাষ্ট্রপতি। এরপর দেখেন প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক বা প্রধানকে রাষ্ট্রপতি। প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হচ্ছে আমাদের এই রাষ্ট্রপতি। এরপর দেখেন যে সংসদ অধিবেশন আহ্বায়ন ভঙ্গ বা স্থগিত করেন কে? আমাদের রাষ্ট্রপতি। এরপরে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে কি প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? প্রধান বিচারপতিকে নিয়োগ দেন হচ্ছে আমাদের এই রাষ্ট্রপতি। এরপর দেখেন তত্ত্বাবধায়ক সরকার দায়বদ্ধ রাষ্ট্রপতির কাছে। তত্ত্বাবধায়ক সরকার দায়বদ্ধ কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এরপর দেখি আমরা নির্বাচন কমিশনদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন হচ্ছে কি রাষ্ট্রপতি। এরপর দেখি আমি এখানে দিচ্ছি রাষ্ট্রপতি অপসারণ করতে 2/3 ভোট দরকার। রাষ্ট্রপতি অপসারণ করতে, অর্থাৎ আমরা যদি চাই যে রাষ্ট্রপতিকে বাতিল করবো তখন সংসদের কি 2/3 ভোটের প্রয়োজন। সংসদের বিভিন্ন সময়সীমা দেখি আমরা।
সংসদ নির্বাচনের 23 দিনের মধ্যে অধিবেশন আয়োজন করতে হবে। প্রশ্ন আসতে পারে যে সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে অধিবেশন আয়োজন করতে হবে, তখন করতে হবে কি 30 দিন। এরপর দেখেন সংসদের 2 অধিবেশনের মধ্যবর্তী সময় সর্বোচ্চ 60 দিন। ঠিক আছে, আসি কিন্তু সংসদের 2 অধিবেশনের মধ্যবর্তী সময় কত দিন, সেটা হচ্ছে উত্তর হবে কি আমাদের এই 60 দিন। এরপর আমি দেখি এখানে সংসদ অধিবেশনের কোরাম হচ্ছে 60 জনের, অর্থাৎ 60 জনের কোরাম গঠিত হয়। এরপর দেখেন যে স্পিকারের অনুমতি ছাড়া সংসদে অনুপস্থিত থাকা যায় 90 দিন। কেউ যদি 90 দিনের বেশি স্পিকারের অনুমতি ছাড়া সংসদে অনুপস্থিত থাকে তখন কিন্তু তার সংসদ সদস্য বাতিল হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখেন এখানে দিচ্ছি যে আমি কথাটা লিখে দিচ্ছি, স্পিকারের অনুমতি ছাড়া 90 দিনের বেশি অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এরপরে দেখেন এখানে দিচ্ছি হচ্ছে সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন দিতে হয় 90 দিনের মধ্যে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 90 দিন মানে হচ্ছে 3 মাস। 3 মাসের ভিতর কি আমাদের নতুন করে নির্বাচন দিতে হবে। সুপ্রিম কোর্ট খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিকস। দেখেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিভাগ হচ্ছে 2টি, একটা হচ্ছে কি আমাদের এই আপিল বিভাগ, আর একটা হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। একটা আপিল বিভাগ আর একটা কি হাইকোর্ট বিভাগ। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে হাইকোর্ট। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে হাইকোর্ট। এরপর হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। আমরা দেখে আসছি। এরপর হচ্ছে প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে এস.এন. সায়েন। আমরা খুব শীঘ্রই বাংলাদেশের প্রথম যে সকল পদে প্রথম নিয়োগপ্রাপ্ত প্রথম মহিলা বা প্রথম পুরুষ তাদের এই সকল বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও খুবই দ্রুত আপলোড দিয়ে দিব। তখন আপনারা বিস্তারিত জেনে নেবেন, আর সেগুলো মনে রাখার টেকনিক খুব চমৎকারভাবে সেখানে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এরপর আমি দেখি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বর্তমান প্রধান বিচারপতিকে সৈয়দ মাহমুদ হোসেন, এটা হচ্ছে 22তম। কততম? 22তম হচ্ছে এই বর্তমান বিচারপতি সৈয়দ মাহমুদ। গাইস, এই ছিল আমাদের আজকের ক্লাসটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ক্লাস আমরা খুব দ্রুত নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। একটা লাইক দিলে কি হবে, আপনার জন্য আমাদের ভিডিওটা র্যাঙ্ক বাড়বে এবং কি আমাদের ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাবে। সুতরাং একটা লাইক দিয়ে কিন্তু আপনি আরও 10 জনের উপকার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।